নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। রাজনীতির গনগনে আছে, বাংলা ফুটছে। সেই সময় দাঁড়িয়ে ক্যাডবেরি ফিশ ফ্রাই খাওয়া সেই ধর্ণা মঞ্চ কলকাতার ধর্মতলা নয়, একদম সরাসরি ফোর্ট উইলিয়ামের কাছে বাবা সাহেব আম্বেদকরের মূর্তির সামনে। সেইখানে মঞ্চ বেঁধেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী দৃষ্টি ঘোরানোর জন্য, মিডিয়ার অ্যাটেনশন কাড়ার জন্য। আমরা বঞ্চিত। আর সেই সময় হাটে হাড়ি ভেঙেছে কেন্দ্র, সেখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে 1,85,000 কোটি টাকার, আবার ভালো করে সংখ্যাটা শুনুন, 1,85,000 কোটি টাকার সিএজি রিপোর্টের তার সপক্ষে ডকুমেন্টস রাজ্য সরকার জমা দেয়নি, অর্থাৎ আদতে টাকাটা চুরি গেছে, এমন একটা অভিযোগের মুখে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ফাম্বল করে করে সেই ধর্ণা মঞ্চ থেকে অগন্তি আবোল তাবোল কথা বলছেন। সে তো একটা দিক, তার থেকেও বড় ঘটনা ঘটেছে সেখানে। গ্রুপ ডি রাজ্য সরকারের, রাজ্যের মুখ্যমন্ত্রীর দপ্তর, হোমপার্ট ডিপার্টমেন্ট, তার গ্রুপ ডি আন্দোলনকারীরা তারা ধর্ণা মঞ্চে বসছিলেন কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে, তাদের উঠিয়ে দিয়েছে সেখান থেকে। গান্ধী মূর্তির পাদদেশ থেকে এসএলএসটি ছেলেমেয়েগুলো যাদের চাকরি বিক্রি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার তৃণমূল কংগ্রেস প্রাইভেট লিমিটেড কোম্পানি, তাদের পর্যন্ত তুলে দিয়েছে। এবং এত বড় সাহস, সরাসরি চলে গেছেন শহীদ মিনার ময়দানে, সেখানে গিয়ে ডি আন্দোলনকারীদের বলেছেন আপনাদের উঠে যেতে হবে সিকিউরিটি পারপাসে, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী ওখানে ধর্ণা দিচ্ছেন। ভাস্কর ঘোষরা বলেছেন আমরা উঠবো না, আপনারা যা করার করে নিন। ঠিক এইরকম একটা রাজনীতির গনগনের আঁচের মধ্যে বাংলার একটা মস্ত বড় খবর কিন্তু হারিয়ে গেছে। ইলেকট্রনিক্স মিডিয়া সেটাকে সেভাবে কোনো সারফেসই আনলো না। আমি অবাক হয়ে ভাবছিলাম যে ইলেকট্রনিক্স মিডিয়ার একই দৈন্য, একই দশা হয়েছে। একটা মস্ত বড় খবর এই মুহূর্তে, তার ডকুমেন্ট, তার এভিডেন্স এই মুহূর্তে দাঁড়িয়ে আমার হাতে রয়েছে বাংলার বার্তার তরফ থেকে। আমি সন্ময় বন্দ্যোপাধ্যায় আপনাদের কাছে জানাচ্ছি ঘটনাটা। ইডি কিন্তু বেপরোয়া হচ্ছে, ক্রমশ বেপরোয়া হচ্ছে। গুড সাইন। আমি জানি না শেষ পর্যন্ত কতটা বেপরোয়া থাকবে। ইডি বেপরোয়া হয়ে রাজ্য পুলিশের বিরুদ্ধে সরাসরি কলকাতা হাইকোর্টে অভিযোগ আনলো। কোন বিষয়? শেখ শাহজাহান নিয়ে না। শেখ শাহজাহান নিয়ে তো ইতিমধ্যেই জানিয়েছে যে সিবিআই তদন্ত করতে চাইছে না শেখ শাহজাহানকে নিয়ে, রাজ্য পুলিশকে সঙ্গে নিয়ে তারা এককভাবে যাতে তদন্ত হয় তার জন্য কলকাতা হাইকোর্টে শুনানি পর্ব চলছে। সেটা যেমন একটা ঘটনা, তার থেকে বড় একটা ঘটনা ঘটেছে ইতিমধ্যে। সেটা হচ্ছে রেশন দুর্নীতি সংক্রান্ত সমস্ত এভিডেন্স ডকুমেন্টস নিয়ে রাজ্য পুলিশ 6টা মামলায় বসে রয়েছে। আপনারা প্রশ্ন করতেই পারেন, রেশন দুর্নীতির মামলা তো ইডি সিবিআই ঢুকে জ্যোতিপ্রিয় মল্লিককে জেলে পড়েছে না? ঠিক, সেটা তো একটা অন্য দিক, যেখানে বাকিবুর রহমান জড়িত, যেখানে শেখ শাহজাহানরা জড়িত, যেখানে শঙ্কর আঢ্যরা জড়িত, জ্যোতিপ্রিয় মল্লিক যার জন্য জেল খাটছেন, সেটা তো একটা দিক। কিন্তু এমন 6টি মামলা আছে যেখানে রাজ্য পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে খাদ্য দপ্তরের বিরুদ্ধে তারা অভিযোগ নিজেরাই সোমোটো রুজু করেছিলেন করাপশনের এগেনস্টে। আটা বিক্রি এবং চাল সংগ্রহ বা চাল বিক্রি এই সংক্রান্ত ব্যাপক একটা করাপশনের ব্যাপারে রাজ্য পুলিশ আজ থেকে 3 বছর আগে সেখানে তারা ইতিমধ্যেই তারা নিজেরাই একটা খাদ্য দপ্তরের বিরুদ্ধে মামলা রুজু করেছিল। তারপর কালের নিয়মে এবং এ রাজ্যের নিজস্ব তৃণমূল কংগ্রেসের নিয়মে, যেহেতু জ্যোতিপ্রিয় মল্লিকের দিকেও আঙুল উঠেছিল এবং সর্বোচ্চ স্তরের নেতা নেতৃত্বের দিকেও আঙুল উঠেছিল, স্বাভাবিকভাবে নবান্নের বা কালীঘাটের নির্দেশে রাজ্য পুলিশ সেই তদন্ত বন্ধ করে দেয়। 6টা মামলা, একটা নয়, 1, 2, 3, 4, 5, 6, 6টা এফআইআর হয়েছিল। সেটা আমরা শুনেছি, আমরা সংবাদপত্র দেখেছিলাম যে 6টা মামলা পুলিশ নিজেরাই করেছিল খাদ্য দপ্তরের দুর্নীতি নিয়ে, আবার নিজেরাই সেটাকে চেপে বসে গিয়েছিল সম্ভবত 2019-20 সাল নাগাদ। সেই 6টা মামলার দিকে ইডির নজর পড়েছে। ইডি নিজস্ব ইনভেস্টিগেশন যা করার করছে, ইডি নিজস্ব রেশন দুর্নীতিতে জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে প্রচুর এভিডেন্স ডকুমেন্ট জোগাড় করেছে। আপনারা জানেন জ্যোতিপ্রিয় মল্লিকের অফিসে পর্যন্ত, মানে একজন মন্ত্রীর অফিসে পর্যন্ত হানা দিয়েছে, বাকিবুর রহমানকে তুলেছে, শঙ্কর আঢ্যকে তুলেছে, 20,000 কোটি টাকা বিদেশে তৃণমূল কংগ্রেসের নেতান্ত্রীরা পাচার করেছে শঙ্কর আঢ্যর অফিসের সূত্র দিয়ে। সমস্ত ডকুমেন্টস এভিডেন্স তারা কিন্তু একটা একটা করে নিয়ে হাজির হয়েছে এবং একটা একটা করে নিয়ে কোর্টে জমাও দিচ্ছে। কিন্তু এই যে খবরটা গতকাল এলো, যে খবরটা বাংলার তথাকথিত বৃহৎ সংবাদ মাধ্যম সাপ্রেস করলো, এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। একমাত্র TV9 কিছুটা ফোকাস এনেছে, কিন্তু বাকিরা কেন চুপ থাকলেন? কিসের জন্য চুপ থাকলেন? খবরটা পেলেন না, খবরটার গুরুত্বটাই বুঝলেন না। আমার কাছে এই খবরটার গুরুত্ব এই কারণে যে রাজ্য পুলিশ যে 6টা মামলাকে কার্পেটের তলায় ঢুকিয়ে দিয়েছিল, সেই 6টা মামলার ব্যাপারে ইডি রেফারেন্স নিয়ে মামলার সমস্ত ওই এফআইআর নাম্বার ডিটেলে দিয়ে সরাসরি কলকাতা হাইকোর্টে গিয়ে গতকাল আবেদন করে দিয়েছেন যে এই মামলাগুলো সিবিআইয়ের হাতে যাক। রাজ্য পুলিশ করছে না। কেন করছে না? ইডি এর মধ্যে রাজ্য পুলিশের ডিজি সাহেবের অফিসে, রাজীব কুমারের অফিসে এই 6টা মামলার ব্যাপারে চিঠি দিয়ে জানতে চেয়েছিল যে এই তদন্তগুলোর প্রক্রিয়ার কী রেজাল্ট হয়েছে, কি আলটিমেট রেজাল্ট। এই যে 6টা এফআইআর হয়েছিল, ডকুমেন্ট এভিডেন্স সমস্ত কিছু আপনারা সংগ্রহ করেছেন, করে শেষ পর্যন্ত তার আলটিমেট আউটপুটটা কী? রাজীব কুমারের অফিস এখনও উত্তর দেয়নি। সেই রাজীব কুমার কিছুদিন আগে বলেছেন আইন কেউ হাতে নিলে তাকে ছাড়বো না, চোখ পাকিয়ে বলেছিল, মনে আছে? রাজীব কুমার ডিজি হওয়ার পর
শেখ শাহজাহানের ঠিক ওই ঘটনার দুদিন বাদে বলেছেন আইন কেউ তুললে আমরা তার আইন মোতাবেক ব্যবস্থা নেব, অর্থাৎ আইন কেউ হাতে নিলে আইন মোতাবেক ব্যবস্থা নেব। সেই রাজীব কুমারের অফিস কার্পেটের তলায় পুরো ব্যাপারটাকে চেপে বসিয়ে রেখেছে। কেন? সরাসরি কালীঘাটের সর্বোচ্চ পরিবারের দিকে পুরো ব্যাপারটা ঘুরে যেতে পারে এবং অবশ্যই জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে আরও বড় মামলার দিকে চলে যেতে পারে পুরো ব্যাপারটা। ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ইডি কিন্তু বেপরোয়া হলো। আমার কাছে সে ভালো লেগেছে, তার কারণ ঝাড়খণ্ডে ইডি সক্রিয়, মহারাষ্ট্রে ইডি সক্রিয়, বিহারে ইডি সক্রিয়, পশ্চিমবঙ্গে কেন ইডি সক্রিয় হচ্ছে না এই প্রশ্নটা আমি গত কয়েকদিন ধরে তুলছি বারবার করে। সেই সময় দাঁড়িয়ে যে ইডি যখন এই স্টেপটা ফেললো তখন দিস আ ভেরি ইন্টারেস্টিং স্টেপ, এনকারেজিং স্টেপ। আমার কাছে ভালো লেগেছে। ওই 6টা মামলা সিবিআইকে দেওয়ার জন্য কলকাতা হাইকোর্টে আবেদন করেছেন। কেন কলকাতা হাইকোর্টে ইডি এটাও জানিয়েছে, রাজ্য পুলিশকে আমরা জানিয়েছিলাম কী ব্যবস্থা নিয়েছেন, রাজ্য পুলিশ কিছু উত্তর দেয়নি। ফলে সেটা ডকুমেন্ট হিসেবে প্রডিউসড হবে কলকাতা হাইকোর্টে। শেষ পর্যন্ত এই মামলাটাও সিবিআইয়ের দিকে চলে যেতে পারে এবং সিবিআইয়ের দিকে গেলে আরও বড় স্ক্যামের দিকে, আরও স্ক্যাম হয়তো এক্সপোজ হবে। কে ফাঁসবেন সেটা তো ভবিষ্যৎ বলবে। তার ডকুমেন্ট এভিডেন্সটা নিয়ে আমি আপনাদের সামনে এই মুহূর্তে বাংলা বার্তা এলাম। এই খবরটা বড় খবর, সমস্ত সংবাদ মাধ্যম চাপলো। আমার মনে হলো বাংলা বার্তা দর্শকদের জানার অধিকার আছে ইডির এই সক্রিয়তা, এবং এই সক্রিয়তা শেষ পর্যন্ত কতদূর রেজাল্ট দেবে সেটার দিকে নজর থাকবে। অবশ্যই জ্যোতিপ্রিয় মল্লিককে জেলে রাখ, বাকিবুরকে জেলে, শঙ্করাড্ডকে জেলে, কিন্তু বাংলার মানুষের তো শেষ পর্যন্ত চাইতো ভাইপো কবে জেলে। আমি সেটা নিয়ে আজকের আলোচনায় আসিনি, কিন্তু আজকের আলোচনায় মনে হলো তথ্যটা আপনাদের কাছে পেশ করা দরকার যে ইডি শেষ পর্যন্ত সক্রিয় হয়ে ওই রাজ্য পুলিশের 6টা মামলা ধরেও হ্যাচকা টান মারলো এবং মেরে সরাসরি কোর্টে চলে গেল। দিস আ ভেরি গুড ইনস্ট্যান্স এই মুহূর্তে দাঁড়িয়ে। আমি আপনাদের কাছে এই প্রতিবেদনের এর পরবর্তী পার্টে আমি খুব ইন্টারেস্টিং একটা ঘটনা বলবো, মানে যেটা আমার মনে হলো যে বাংলা বার্তা দর্শকদের বলা দরকার, যেটা নিয়ে আলোচনা করা দরকার। এ রাজ্যের মুখ্যমন্ত্রী ওই ফিশ ফ্রাই আর চকলেট খাওয়া ধর্ণা মঞ্চ যেটা ধর্মতলায় বেঁধেছেন, সেখানে দাঁড়িয়ে খুব ইন্টারেস্টিং কিছু বক্তব্য রেখেছেন। না সিএজি রিপোর্ট মিথ্যে একবার বলছেন, আবার তারপর বলছেন সিএজি রিপোর্টে অ্যানোমালি বাম আমল থেকে আছে, অর্থাৎ বাম আমলে ছিল আমার আমলেও আছে, সেটা জাস্টিফাই করছেন। আবার সঙ্গে সঙ্গে বলছেন সিএজি রিপোর্ট মিথ্যে। কাকে কি বোঝাবো? বাংলার মাটিতে দাঁড়িয়ে চুরির শাসনকে একটা এস্টাবলিশমেন্টে পরিণত করে এ রাজ্যের ভদ্রমহিলা যে নোংরামির রাজত্ব তৈরি করেছেন, সীমাহীন নোংরামির রাজত্ব। অনেক তথ্য, অনেক ইতিহাস আমাদের কাছে ডকুমেন্ট এসছে, সেটা নিয়ে অন্য কোনো দিন প্রতিবেদন করবো। কিন্তু আজকে আমার মনে হলো একটা খুব সাংঘাতিক বিষয় নিয়ে কিছু কথা বলা দরকার। ইট ডিমান্ডস, মানে সেই ঘটনাটা ডিমান্ড করে কিছু তথ্য বাংলা বার্তা দর্শকদের দেওয়া। আমি আপনাদের দুটো ভিডিও পরপর দেখাবো যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী সরাসরি রাহুল গান্ধীকে বিড়িখোর বলেছেন। খেয়াল করতে পারেন, রাহুল গান্ধীকে বিড়িখোর বলেছেন। কয়েকদিন আগে আপনাদের মনে আছে শুভেন্দু অধিকারী, আপনারা কেউ বলেছেন আপনি সম্ভব এটা সমালোচনা করছেন না কেন, তো শুভেন্দু অধিকারী কোনো একটি শব্দবন্ধ ব্যবহার করেছিলেন রাহুল গান্ধীর সম্বন্ধে, প্রচুর সমালোচনা হয়েছিল। কংগ্রেস গিয়ে বিভিন্ন থানায় এফআইআর করেছিল। দেখুন, আমার দিক থেকে আমি যা প্রতিবাদ যেখানে রেজিস্টার করেছিলাম, তো আমি তার উত্তরও পেয়েছিলাম। আমি সেই উত্তরে যাচ্ছি না, সেটারই আলোচনায় যাচ্ছি না। কিন্তু শুভেন্দু অধিকারী রাহুল গান্ধী সম্বন্ধে যে কথাটা বলছেন তার একটা ব্যাখ্যা দিয়েছেন। ব্যাখ্যাটা কি বলেছিলেন? যে বাংলার গ্রামীণ ভাষায় ওটার মানে বোকা শব্দটা। এখন ঘটনা হচ্ছে যে ওটা আমরা শহুরে মানুষ গালিগালাজ হিসেবে ব্যবহার করি, আমাদেরও শ্রুতিকটু লেগেছিল অনেকের। তো শুভেন্দুবাবু সেটা জাস্টিফিকেশন দিয়েছেন যে গ্রামীণ ভাষায় আমরা এটা বোকাদের এই শব্দটা বলি। এখন রাহুল গান্ধী দুঃখ পেয়ে থাকলে আমার কিছু করার নেই, কিন্তু আমরা সেই কারণে বলেছি, যিনি স্টোভের ওপর কয়লা চাপিয়ে রান্না করতে বলেন, এই জাতীয় কিছু কথা বলছেন, তিনি তার জাস্টিফিকেশন দিয়েছিলেন। যাই হোক না কেন, রাজনৈতিক যে কোনো কনসাস নাগরিকের পক্ষে আমাদের মনে হয় যে যে কোনো শব্দবন্ধ যেটা কানে লাগতে পারে সেটাকে পরিহার করে চলা উচিত। এই কথাটা বলে আমি এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধী সম্বন্ধে একটা কথা আপনাদের কাছে সামনে বলবো। রাহুল গান্ধী কী বলেছেন? রাহুল গান্ধী সম্বন্ধে মমতা বন্দ্যোপাধ্যায় বেজায় রেগেছেন। তার কারণ রাহুল গান্ধী সম্বন্ধে বলেছেন আমার রাজ্যে ঢুকেছে, আমার অনুমতি ছাড়া আমি নাকি চিঠি পাইনি। অথচ মল্লিকার্জুন খড়গে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেওয়া হয়েছে, টেলিফোন করা হয়েছে। তার মানে মল্লিকার্জুন খড়গে যার নামকে কনভেনার হিসেবে ইন্ডিজোটের প্রস্তাব করেছিলেন, সেই খড়গেকে মানে ইন্ডিজোটের প্রস্তাব করেছেন, সেই মল্লিকার্জুন খড়গেকে মিথ্যাবাদী প্রমাণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, বললেন আমি কিছু জানি না। আমি সেই পার্টটা নিয়েও আলোচনা করবো না। যে পার্টটা নিয়ে আলোচনা করবো, রাহুল গান্ধীর পশ্চিমবঙ্গের ঢোকাকে মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নিতে পারছে না, কারণ তার একটা অঙ্ক মাথায় কাজ করছে। আমার কাছে সেই বাইকটাও আছে, আমি আজকে শোনাবো না, অন্যদিন সেটা নিয়ে প্রতিবেদন করবো, যেখানে রাহুল গান্ধীকে ঢোকা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ওরা সব মুসলমান ভোটকে তাক করেছে, হিন্দু ভোট বিজেপি নিচ্ছে আর ওরা মুসলমান ভোট টানতে আছে। এটাই হচ্ছে আসল এসেন্স অফ দ্য স্টোরি। কংগ্রেস এবং সিপিএম জোট বাঁধলে কিছু সংখ্যালঘু ভোট রাহুল গান্ধী বা সিপিএমের দিকে যেতে পারে, এইটা মমতা বন্দ্যোপাধ্যায় নিতে পারছে না, যার জন্য মানে উন্মত্তের মতো কথাবার্তাগুলো বলছেন। কথাটা এই শব্দবন্ধটা কনসিয়াসলি ব্যবহার করলাম তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে মনে হচ্ছে তিনি খুব সাংঘাতিকভাবে আননার্ভড হয়ে গেছেন কংগ্রেস সিপিএমের এই যৌথ জোট এবং তারপরে মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর দিয়ে হাঁটা পদযাত্রা, যাই হোক সেটা
আমি আজকে বলবো যেটা যে মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীকে বলছেন চা করতে জানে না, বাচ্চাদের আদর করতে জানে না, এমনকি বিড়ি 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 বাঁধেনি কোনো দিন, বিড়ি বাঁধতে গিয়েছিল, এই জাতীয় খুব নোংরা কুৎসিত কথাবার্তা বলেছেন। আচ্ছা, সেই রাহুল গান্ধীর হাত ধরার জন্য তো ইন্ডি জোটে গিয়ে বসছিলেন, তাই না? হ্যাঁ, এখন সেই রাহুল গান্ধী যেহেতু সিপিএমের সঙ্গে ঘুরছে, সেলিম আর সুজনকে নিয়ে ঘুরছে, সঙ্গে সঙ্গে সে বিড়িখোর হয়ে গেল। আমার খালি এই জায়গাটা মনে হচ্ছিল যে এটা যে মুখ্যমন্ত্রী মহিলা, একটুখানি বাক সংযম করা যায় না? যে রাজীব গান্ধীর হাত ধরে আপনার রাজনৈতিক উত্থান সর্বভারতীয় রাজনীতিতে, সেই তার পুত্রকে আপনি বিড়িখোর বলে দিলেন, আবার কুহু কুহু কোকিল কোকিল বলে দিলেন। বাংলা বার্তা দর্শকদের আমি সেই ভিডিওটা অনিচ্ছা সত্ত্বেও শোনাবো, একটুখানি খুব সংক্ষিপ্ত ভিডিওর ওই অংশটুকু আপনাদের শোনাবার। সপাটে জবাব দিয়েছেন একদম শুভেন্দু অধিকারী, একদম সপাটে জবাব দিচ্ছেন, বলছে যে ডালে তিনি বসেন সেই ডাল কাটেন, যার দ্বারা উপকৃত হন তাকেই উনি আঘাত করেন। এই ভদ্রমহিলার নেচার ক্যারেক্টার হচ্ছে এই, একদম সপাটে জবাব দিয়েছেন। আমি শুধু আমাদের কাছে বাংলা বার্তার প্রতিবেদনের এই পর্বের এই শেষ কথাটা বলার আগে একটা ছোট্ট ঘটনা দিয়ে শেষ করব। মুর্শিদাবাদের মধ্যে রাহুল গান্ধীর পদযাত্রা ঢুকেছে, মানে তার ন্যায়যাত্রা ঢুকেছে, এবং সেই ন্যায়যাত্রা ঢুকতে গিয়ে ধুলিয়ানে বিড়ি শ্রমিকদের কাছে রাহুল গান্ধী গিয়েছিলেন। সেখানে গিয়ে জিজ্ঞেস করেছেন কেমন আছেন, কী বৃত্তান্ত। প্রচুর মানুষ সেখানে সমাগম হয়েছে। জিজ্ঞেস করেছেন ওই ধুলিয়ানে বিড়ি শ্রমিকদের মধ্যে বসে কিভাবে তারা বিড়ি বাঁধেন সেসব দেখতে দেখতে গিয়েছিলেন, যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে বিড়ি খট্টর জাতীয় ভূষণে ভূষিত করেছেন। রাহুল গান্ধীকে আচমকা এক ভদ্রমহিলা বেরিয়ে আসেন বিড়ি শ্রমিকদের মধ্যে, এসে বলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিলেন সাগরদিঘি নির্বাচনের সময়, আমাদের বলেছিলেন যে আপনাদের যে দৈনন্দিন মজুরি সেটাকে আমি বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করব, এবং তারপর 10 মাস চলে গেছেন, কিচ্ছু করেননি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে রাহুল গান্ধীকে কমপ্লেন করেন একজন বিড়ি শ্রমিক মহিলা। আমি আপনাদের কাছে একটা টুকরো তথ্য দিই। 900 বিড়ি বাঁধলে 165 টাকা পায়। 900 বিড়ি বাঁধলে একজন ভদ্রমহিলা 165, বা একজন পুরুষ মানুষ 165 টাকা পায়। আর 1000 বিড়ি বাঁধলে সেই সংখ্যাটা হয় 178 টাকা। 1000 বিড়ি বাঁধলে সেটা হয় 178 টাকা। অভিষেক বন্দ্যোপাধ্যায় সাগরদিঘি নির্বাচনে জেতার জন্য টোপ ফেলেছিলেন গিয়ে, কীভাবে এরা মিথ্যেবাজি কথাবার্তা বলেন, মানে রকের ভাষা যেটাকে বলে ঢপবাজি করেন রাজনীতি করতে গিয়ে। আপনারা শুনুন, ভদ্রমহিলা বলছেন আমাদের আশা দেওয়া হয়েছিল যে ওটাকে 230 থেকে 240 টাকা করে দেওয়া হবে। অর্থাৎ ভদ্রমহিলা বলছেন যেটা 900 বিড়ি বাঁধলে 165 বা 178 টাকা, 1000 বিড়ি বাঁধলে সেইটাকে 230 থেকে 240 টাকা করে দেওয়া হবে। এবং তারপর অভিষেক বলেছিলেন আমি এক কথার ছেলে, যা বলি তাই করি, কিন্তু কিচ্ছু করেনি। রাহুল গান্ধীকে কমপ্লেন করলেন ধুলিয়ানের এক ভদ্রমহিলা বিড়ি শ্রমিক। এই কমপ্লেনটা যখন করছেন মিডিয়ার সামনে করছেন, রাহুল গান্ধী যেখানে যাচ্ছেন মিডিয়া সেখানে গেছে, বলে মিডিয়ার সামনে করছেন, রাহুল গান্ধী সপাটে সেখান থেকে সঙ্গে সঙ্গে ঘুরে যান। তার কারণ বুঝতে পারেন যে তৃণমূল কংগ্রেস নেত্রী খেপবে, আর এই বক্তব্যের প্রেক্ষিতে যদি রাহুল গান্ধী কোনো বক্তব্য রাখেন যে অভিষেক কথা রাখেন নিয়ে আমি কথা রাখার চেষ্টা করি, তাহলে তো একদম বিষবাও জলে জোট, এমনিতেই জোট ঘোঁট হয়ে গেছে। ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাহুল গান্ধী সেখান থেকে ঘুরে যান, এই কথাটাকে এড়িয়ে যান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগটাকে পাশ কাটিয়ে চলে যাওয়ার চেষ্টা করুন। পাশ কাটালে কী হবে, ততক্ষণে যা ক্ষতি হওয়ার হয়ে গেছে, মিডিয়া কেউ জেনে গেছে, কেউ সেটা নিয়ে আলোচনা টকশোও বসিয়ে দিয়েছে। আমাদের মনে হলো ঘটনাটা একটু আপনাদের কাছে জানানো দরকার। এই যখন ঘটনা করছে রাহুল গান্ধী পাশ কাটাচ্ছেন, ওদিকে জয়রাম রমেশ দিদি তুমি জোটে আমাদের নাও এখনও কাকুতি মেনন্দি করছেন, আর ওদিকে সেলিম সুজন শতরূপরা দেদার হাঁটছেন রাহুল গান্ধীর সঙ্গে। কি ইন্টারেস্টিং না বাংলার রাজনীতি, আর তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সব কিছু শুনে বুঝে এত কিছু খবর আমার থেকে তো নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যায়, ফলে জেনে বুঝে রাহুল গান্ধীর এই যাত্রাকে কিছুতেই নিতে পারছেন না। ওরা মুসলমান ভোট কুড়োতে এসছে বলছেন, আর তারপরে বলছেন বিড়িখোর। ছি, মমতা বন্দ্যোপাধ্যায় বলতে খারাপ লাগছে। আপনি যা বলেছেন তার শব্দটাকে এক শব্দে ব্যবহার করলাম, বিড়িখোর। আমি আজকের এই প্রতিবেদন শেষ করব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীকে কীভাবে বিড়িখোর বলেছেন সেটা শোনাবো, আর তার সঙ্গে সঙ্গে শোনাবো সপাটে জবাব দিয়েছেন অন্য কেউ না, নো ওয়ান এলস, শুভেন্দু অধিকারী। মন্দির মসজিদ গুরুদ্বারা গির্জা কেউ নেই, আর এখন ইলেকশন এসছে তাই বসন্তের কোকিলদের কাউকে ফটোশ্যুট করছে সব। এখন আবার নতুন দেখছি নতুন করে ফটোশ্যুট, যারা কোনোদিন চায়ের দোকানে বসেইনি, চা বানাতে জানেই না, বাচ্চাদের আদর করেইনি, শিশু বলতে কি বোঝেই না, বিড়ি বাঁধতে জানেই না কোনোদিনও, বিড়ির বদলে অন্য কিছু হয়তো খায়, খেতেই পারে, আমাদের গ্রামীণ লোকেরা অনেকে বিড়ি খায়, এটা নিয়ে আমি বলছি না। বাবা, বসন্তের কোকিলরা চলে এসেছে। আমি রাহুল গান্ধীজিকে বোকা বলতে গেছিলাম, তার কারণ ছিল তিনি আটাকে কেজির বদলে লিটার বলেন।
কৃষকরা এয়ারপোর্টে সবজি বিক্রি করবেন বলেন, তারপরে তিনি স্টোভের উপরে কয়লা দিয়ে, এগুলোকে আমি উল্লেখ করে বলছিলাম যে 54 বছর বয়স হলো, এতবার সাংসদ, এবারে ম্যাচুরিটি রাখা উচিত। এবারে চলতি কথায় আমি যেটা বোকা শব্দটা আমাদের এখানে গাঁগঞ্জে চলতি কথায় বলে দিয়েছিলাম, তাতে যদি কেউ আঘাত পান অন্য কথা, আমি কিন্তু সে উদ্দেশ্য বলিনি। কিন্তু আপনারা যে মমতা ব্যানার্জির হয়ে জয়রাম রমেশ এবং মল্লিকার্জুন খাড়গেরা মমতার কার্যত পায়ে পড়ে যান, আর মনু সিংভিরা যেভাবে চোরেদের বাঁচানোর জন্য উঠে পড়ে লাগেন, আজকে তো রাহুল গান্ধীকে বিড়ি খোর বলেছে। আমি আশা করব আমার বিরুদ্ধে যেমন এফআইআর করছিলেন আর মিছিল টিছিল বের করছিলেন, কাল থেকে মমতার বিরুদ্ধেও এটা করবেন। মমতা আজকে তিনি বিড়ি খোর বলেছেন। এই রাহুল গান্ধীর বাবা যদি না থাকতো, এই মমতা ব্যানার্জিকে কেউ চিনত না। রাহুল গান্ধীর বাবা স্বর্গত রাজীব গান্ধী এই মমতা ব্যানার্জির একটা লোক তাকে চিনিয়েছে। এ তো বেইমানি রন্ধ্রে রন্ধ্রে। আর যখন ফ্যা করে ঘুরছিল 98 সালে, তখন অটল বিহারী বাজপেয়ী না থাকলে রাস্তায় ঘুরতে হতো। অর্থাৎ স্বাভাবিকভাবে যাদের যাদের কাছ থেকে উপকার পেয়েছে তাদেরকে ব্যক্তিগত আক্রমণ করা, কদর্য ভাষায় আক্রমণ করা, মুখে বেলাগাম আক্রমণ করা, এটা ওর ক্যারেক্টারের মধ্যে পড়ে।